হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে ক্লাস 11-এর যে বায়োলজি সেমিস্টার 2 এর প্র্যাকটিস সেট সম্পর্কে আলোচনা করব। আমি পরপর এখানে 3খানা প্র্যাকটিস সেট আলোচনা করব। এর আগে দুটো প্র্যাকটিস সেট একটা প্র্যাকটিস সেট আলোচনা হয়েছে। তো চলো এই ভিডিওতে আমরা আজকে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন এবং কোন কোন ওই ইউনিটসে কত মার্কের কোয়েশ্চেন থাকছে আর বাকি উত্তর সহ কোয়েশ্চেন এখানে আমি আলোচনা করব, যা তোমাদের সেমিস্টার 2 এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথমে আসছি তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, মার্কস প্যাটার্ন বলতে আমাদের দুটো ইউনিট রয়েছে সেমিস্টার 2-এ। একটা হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি ইউনিট, একটা রয়েছে হিউম্যান ফিজিওলজি ইউনিট। প্ল্যান্ট ফিজিওলজি ইউনিট 4, প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে ফটোসিনথেসিস, রেসপিরেশন, প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এখান থেকে 2 মার্কের কোয়েশ্চেন থাকবে দুটো, 3টে চ্যাপ্টার থেকে 3 মার্কের কোয়েশ্চেন থাকবে 3খানা, এবং বড় একটা 4 মার্কের কোয়েশ্চেন একটা থাকবে। কিন্তু এখান থেকে কোনো 5 মার্কের কোয়েশ্চেন থাকবে না। 5 মার্কের কোয়েশ্চেন কিন্তু প্ল্যান্ট ফিজিওলজি থেকে থাকবে না। টোটাল 17 মার্কের কোয়েশ্চেন হবে। এবার হিউম্যান ফিজিওলজি থেকে কী হচ্ছে, এখানে তোমার রয়েছে 7খানা চ্যাপ্টার। প্রথমে ডাইজেশন অ্যাবজর্পশন, ব্রিদিং এক্সচেঞ্জ, বডি ফ্লুইড সার্কুলেশন, এক্সক্রিটরি প্রোডাক্ট অ্যান্ড এলিমিনেশন, লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট, নিউরাল কন্ট্রোল অ্যান্ড কেমিক্যাল কোঅর্ডিনেশন। এখান থেকে শর্ট অ্যান্সার থাকবে 2 নম্বরের কোয়েশ্চেন 2খানা 4 মার্কে থাকবে, 3 নম্বরের কোয়েশ্চেন 3টে থাকবে, কিন্তু এখানে 4 মার্কের কোনো কোয়েশ্চেন থাকছে না। কিন্তু এখানে কি 1 মার্কের একটা কোয়েশ্চেন, 5 নম্বরের কোয়েশ্চেন থাকবে। কারণ তোমাদের ইউনিট থাকছে কটা? ইউনিট থাকছে তোমার A, B, C অ্যান্ড D। ডিতে 5 মার্কের একটা কোয়েশ্চেন থাকবে, একটা কোয়েশ্চেন 5 মার্কের থাকবে। সিতে একটা কোয়েশ্চেন 4 মার্কের থাকবে। বিতে তোমার 6খানা কোয়েশ্চেন থাকবে 3 মার্কের। আর এতে তোমার থাকবে কত? এতে তোমার গ্রুপ এতে থাকছে 2 মার্কের কোয়েশ্চেন 4টা। তো চলো আমরা এবার কোয়েশ্চেনের মাধ্যমে সেই জিনিসগুলোকে জেনে নিই। এখানে 8 মার্ক, 18 মার্ক, 4 মার্ক, 5 মার্ক, টোটাল 35 মার্কের কোয়েশ্চেন হবে তোমাদের। তার প্রথমে আমরা প্র্যাকটিস সেট 2, এখানে কিন্তু আমি প্রতিটা প্রশ্ন উত্তর সহ আলোচনা করেছি বলে উত্তরগুলো কতটুকু লিখতে হবে সেটা তোমরা কিন্তু এখানে জানতে পারবে, এবং প্রপারলি খুব বেশি কিছু না লিখে খুব সহজে উত্তরগুলো লেখার কৌশলটা কিন্তু আমি তোমাদের এখানে বলে দেবো। প্রথমে বলছে আর কিউ বলতে কী বোঝো? তাহলে সেকশন এতে যেখানে 4টা কোয়েশ্চেন করতে হবে 2 মার্কের, 8 নম্বর। তা আর কিউ মানে হচ্ছে রেসপিরেটরি কোশেন্ট। রেসপিরেটরি কোশেন্ট শব্দের অর্থ হচ্ছে যে যেখানে তুমি মানে 1 অণু গ্লুকোজ, 1 গ্রাম তোমার গ্লুকোজকে ভাঙার জন্য কী পরিমাণে অক্সিজেন নিচ্ছ এবং কী পরিমাণে CO2 তুমি ত্যাগ করছো, সেটা রেসপিরেটরি কোশেন্ট। তা আর কিউ বলতে বোঝায় শ্বসনে নির্গত CO2 এবং আয়তনের সঙ্গে গৃহীত O2 আয়তনের অনুপাতকে, অর্থাৎ CO2/O2। এটি সাধারণত একটা নির্দিষ্ট সময়ে মাপা হয়। এটি নির্দেশ করে কোন খাদ্যবস্তু শ্বসনে জারিত হচ্ছে। যেমন 1 গ্রাম আরকিউ হলো 1 গ্রাম আরকিউ হলো প্রায় 1 গ্রাম প্রোটিনের আরকিউ। যেমন ধরুন এখানে কার্বোহাইড্রেট, তুমি কার্বোহাইড্রেটকে জারিত করছো, তো সেখানে 1 গ্রাম গ্লুকোজকে তুমি জারিত করতে পারে, তার 6 অণু অক্সিজেনের দরকার পড়ছে এবং সেখানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। তাহলে এর আরকিউ ভ্যালুটা কত? 6 CO2/6 O2 মানে 1। এবার ফ্যাটকে তুমি ধরে নাও ডাইজেস্ট করছো, তাহলে সেখানে ধরে নাও পামিটেড C16H32O2 পামিটেড। এই পামিটেডকে অক্সিডাইজ করার জন্য 23 অণু অক্সিজেনের দরকার পড়ছে, যার ফলে 16 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। আর কি ভ্যালু কি? 16 অণু কার্বন ডাইঅক্সাইড বা 23 অণু অক্সিজেন, 0.7। প্রোটিনের ক্ষেত্রে দেখো যেমন 77 মোটামুটি 0.8, মানে 1 হচ্ছে তোমার কার্বোহাইড্রেটের ক্ষেত্রে, বাকির ক্ষেত্রে তোমার লেস দেন 1 রেসপিরেটরি কোশেন্ট। তাহলে 1 গ্রাম ফ্যাটের আর কি কত? 0.7। এবার 2 নম্বর হচ্ছে কেমি অসমোসিস সংগঠনের জন্য কি কি প্রয়োজন। তাহলে প্রথমে কেমি অসমোসিস হাইপোথিসিসটা কোথায় হচ্ছে? এটা ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের লুমেন অঞ্চলে, অর্থাৎ ক্লোরোপ্লাস্টের যে একটা থাইলাকয়েডের যে চাকতিগুলো আমরা পড়েছিলাম, সেই চাকতির একটা ধরনের লুমেন, একটা সিঙ্গেল লুমেনকে আমি ধরলাম, সিঙ্গেল পার্টটাকে ধরলাম।
হলো। এর মধ্যে কী হচ্ছে, ফটো সিস্টেম 1 রয়েছে, ফটো 2 এবং ফটো সিস্টেম 1 রয়েছে। যেখানে জেড স্কিম পাথওয়ের মধ্যে ইলেকট্রন যখন ট্রান্সপোর্ট হবে তখন এই জলের জারণের ফলে কী তৈরি হবে, এখানে প্রোটন তৈরি হবে, প্রোটন তৈরি হবে। এবং সেই প্রোটনগুলো তোমার কী হচ্ছে, প্রোটনের কনসেন্ট্রেশন এই লুমিন অংশ যখন বেড়ে যাচ্ছে তো বলছে প্রোটন গ্রেডিয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে প্রোটন গ্রেডিয়েন্ট। তার জল বিয়োজনের ফলে যে প্রোটনটা তৈরি হচ্ছে সেই প্রোটনগুলো থাইলাকয়েড লুমিনের মধ্যে বাড়ার ফলে সেখানে অ্যাসিডিক কন্ডিশন তৈরি হবে। সেই সময় এটিপি সিনথেজ এনজাইম এই অ্যাসিডটা বেড়ে যাবে, তখন থাইলাকয়েড থেকে ভিতর থেকে বাইরের দিকে তোমার স্ট্রোমা অঞ্চলের দিকে কী যাবে, তখন এটিপি প্রোটনগুলো ট্রান্সপোর্ট হবে। এবং এখানে রয়েছে F0F1 কমপ্লেক্স, যেখানে রয়েছে এটিপি সিনথেজ বলে একটা এনজাইম। এই F0F1 কমপ্লেক্সের মাধ্যমে যখন তোমার সেই প্রোটনগুলো লুমেন থেকে স্ট্রোমা অঞ্চলের দিকে বাইরে বেরিয়ে আসবে তখন এটিপি সিনথেজের উপস্থিতিতে এডিপি ফসফেটের সঙ্গে যুক্ত হওয়ার ফলে তৈরি করবে এটিপি। ওকে, তাহলে কী কী লাগলো, এক হচ্ছে প্রোটন গ্রেডিয়েন্ট, এটিপি সিনথেজ কমপ্লেক্স লাগলো এবং পর্দা, একটি অর্ধবেদ্য পর্দা প্রয়োজন যা প্রোটন গ্রেডিয়েন্ট বজায় রাখতে সাহায্য করে। মানে এই থাইলাকয়েড লুমিনে পর্দার কথাটা বলা হচ্ছে। 3টে জিনিস লাগলো এখানে। 3 নম্বর কোশ্চেনে কোন কলাকে পেসমেকার কলা বলা হয়, কেন? কারণ আমাদের ধরুন এই যে হার্টের মধ্যে যে এটা হচ্ছে কি অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, ডান অলিন্দের উপরের চেম্বারে দেখো ইয়েলো কালারের একটা কি রয়েছে, এটা এই পেশিটাকে বা এই চেম্বারটাকে নোডটাকে বলা হচ্ছে আমার এসএ নোড বা সাইনোঅ্যাট্রিয়াল নোড। ওকে নোড, এই সাইনোঅ্যাট্রিয়াল নোডটাকে আমরা বলছি পেসমেকার। কারণ এই যখন তোমার অলিন্দের মধ্যে তোমার কি ঢুকে, রক্ত ঢুকে, তো রক্তের এই এসএ নোডে যখন রক্ত ফুল হয়ে যায় তখন এসএ নোডের উপর প্রেশার ক্রিয়েট ফলে প্রথম এসএ নোড থেকে সে হৃৎপিণ্ডের সংকোচনের জন্য বা সিস্টল বা ডায়াস্টলের জন্য স্পন্দন সৃষ্টি হয়। সেখান থেকে পুরো হার্টের মধ্যে ছড়িয়ে পড়ে এসএ নোড থেকে এবি নোড থেকে বান্ডেল অফ হিজ থেকে পার্কিনজি ফাইবারের মাধ্যমে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। তাই একে পেসমেকার বলা হয়ে থাকে। লোহিত পেশি এবং শ্বেত পেশির মধ্যে পার্থক্য। তো সিম্পল, একটা লোহিত পেশি মানে কি, যেখানে হিমোগ্লোবিনের পরিমাণটা বেশি থাকবে। শ্বেত পেশি মানে কি, যেখানে কোলাজেন ফাইবারের পরিমাণটা বেশি থাকবে, সেটাই। তো রঙের ক্ষেত্রে দেখতে হবে লোহিত পেশিও লাল রঙের হয় কারণ এতে প্রচুর পরিমাণে মায়োগ্লোবিন থাকে। আমাদের যেমন হিমোগ্লোবিন রয়েছে, তো হিমোগ্লোবিন হচ্ছে কি আমাদের রক্তের মধ্যে থাকে এবং সেটা অক্সিজেনকে ক্যারি করে। কিন্তু সেম হিমোগ্লোবিন হচ্ছে একটা 4 ইউনিট ছাড়া, অর্থাৎ হিমোগ্লোবিন কি আলফা টু বিটা 2 দুটো গ্লোবিন চেন দিয়ে তৈরি। কিন্তু যখন মায়োগ্লোবিনের ক্ষেত্রে আসবে, মায়ো মানে বুঝতে পারছো পেশি, তো পেশিতে যে রঞ্জক পদার্থ থাকে যা একটা মাত্র অক্সিজেনকে ধরে রাখতে পারে সেটা হচ্ছে মায়োগ্লোবিন। এবং এই মায়োগ্লোবিনের পরিমাণটা বেশি থাকার জন্য কি হচ্ছে, রেড মাসল তৈরি হয়। শ্বেত পেশি সাদা বা ফ্যাকাশে হয় কারণ এতে মায়োগ্লোবিন খুব কম পরিমাণে থাকে, এখানে ফাইবারের পরিমাণটা বেশি থাকে। কাজের ক্ষমতা, এবার যখন ওখানে মায়োগ্লোবিন থাকলো মানে ওখানে অক্সিজেন থাকলো, তাহলে এই পেশি কী হয়, ধীরে ধীরে কিন্তু দীর্ঘক্ষণ ধরে কাজ করতে পারে। শ্বেত পেশি দ্রুত এবং শক্তিশালী সংকোচন করতে পারে কিন্তু তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে। মাইটোকন্ড্রিয়া, যেখানে বেশি পরিমাণে শক্তি তৈরি করতে পারবে সেখানে মাইটোকন্ড্রিয়ার পরিমাণ রেড পেশিতে বেশি থাকবে, আর হোয়াইট মাসলে মাইটোকন্ড্রিয়ার পরিমাণটা কম থাকবে। সার্কোপ্লাজমিক রেটিকুলাম, শ্বেত পেশিতে সার্কোপ্লাজমিক রেটিকুলাম বেশি উন্নত, যা দ্রুত ক্যালসিয়াম মুক্ত করে দ্রুত সংকোচনে সাহায্য করে। লোহিত পেশিতে এটি কম উন্নত। আশা করি 4টা কোশ্চেন বুঝতে পেরেছ। এবারে যে সেকশন বি এ, এখানে তোমার 3 নম্বরের কোয়েশ্চেন 6খানা করতে হবে। তার 5 নম্বর প্রশ্ন হচ্ছে প্রদত্ত লেখচিত্রটি দেখে সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর দাও। এটা সালোক সংশ্লেষের হার, আলোর তীব্রতা। তাহলে আলোর তীব্রতার উপর ভিত্তি করে সালোক সংশ্লেষের হার কি পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে আমাদের প্রশ্ন। লেখচিত্র এ, বি এবং সি বিন্দুর মধ্যে কোনটি আলোকের সীমাস্থ প্রবাহ, সীমাস্থ মানে কি যে জায়গাটা বা আলোর যে ইন্টেন্সিটি তোমার কি করছে, ম্যাক্সিমাম ফটোসিনথেসিস ঘটাচ্ছে, তারপর আর ফটোসিনথেসিস হবে না, সেটা হচ্ছে বি। ম্যাক্সিমাম ফটোসিনথেসিসে বলি কি, লেখচিত্রে এ বি সি বিন্দুর মধ্যে কোনটি আলোকের সীমাস্থ প্রবাহকে নির্দেশ করে। এখানে এ বিন্দুটি হচ্ছে আলোর সীমাস্থ প্রভাবলী, লিমিটিং ফ্যাক্টর অফ লাইট। কেন?
এমনিতে আলোর তীব্রতা কম থাকে এবং সালোকসংশ্লেষের হার সরাসরি আলোর তীব্রতার উপর নির্ভরশীল। আলোর তীব্রতা বাড়ে মানে এ সময় কী হচ্ছে, এখানে আলোর তীব্রতা বাড়তে আছে, রেট অফ ফটোসিনথেসিস বাড়তেই আছে। যখন আপাতিত আলোকের তীব্রতা বৃদ্ধি পায় তখন সর্বোত্তম সীমা অতিক্রম করে, তখন কি ঘটে? সালোক সংশ্লেষণ এই সর্বোচ্চ সীমা, এটা হলো সর্বোচ্চ, বিটা হচ্ছে সর্বোচ্চ সীমা। সর্বোচ্চ সীমা অতিক্রম করলে ফটোসিনথেসিসের রেটটা কমে যায়। কারণ কি করে, যে বেশি যখন আলো পড়ে তখন এখানে ফটো অক্সিডেটিভ ড্যামেজ হয়ে যায়, মানে আলোক জারণ ঘটে, যার ফলে ক্লোরোফিল এটা নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে কোন উদ্ভিদে আলোক সীমাস্ত প্রভাব হিসেবে কাজ করে না। কোন উদ্ভিদে আলোক সীমাস্ত প্রভাব, সাধারণত যে সমস্ত উদ্ভিদ ছায়াচ্ছন্ন জায়গায় জন্মায়, যেখানে আলোকটা কম পরিমাণে পায়, বা যে সমস্ত জলজ উদ্ভিদ, তারা ছায়াচ্ছন্ন উদ্ভিদ এবং জলজ উদ্ভিদের ক্ষেত্রে আলোক সীমাস্ত প্রভাব হিসেবে কাজ করে না। এই উদ্ভিদগুলো প্রাকৃতিকভাবে আলোর তীব্রতা কম থাকাতে আলোর সামান্য বৃদ্ধিও এদের কোনো পরিবর্তন করতে পারে না, করে না, এখানে না হবে। এরপর চলে আসছি আমরা প্রদত্ত লেখচিত্রের শ্বাস বায়ুর পরিমাণ, রেসপিরেটরি ভলিউম। তো বলছি এটা এক ছক দেওয়া আছে, এটাকে আরও ডিটেলস আমি এখানে বলেছি। বি এবং এইচ, তো এইচ হচ্ছে এটা আর বি হচ্ছে, বিটা হচ্ছে আমাদের টাইডাল ভলিউম। বির কি নির্ধারণ করছে, বি হচ্ছে আমাদের ভাইটাল ক্যাপাসিটি যেটা বলছি, বা টাইডাল ভলিউম যেটাকে বলা হয়। বি মানে সেটা টাইডাল ভলিউম মানে আমরা মোটামুটি 500 ml অক্সিজেন আমরা প্রতিবার, অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড প্রতি ব্রিদিংয়ের মাধ্যমে আমরা ইন অ্যান্ড আউট করছি, ইনহেল অ্যান্ড এক্সেল করছি, অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি। তো টাইডাল ভলিউম হচ্ছে যে মিনিমাম অ্যামাউন্ট অফ গ্যাসেস আমরা প্রতি প্রশ্বাস এবং নিঃশ্বাসের মাধ্যমে এক্সচেঞ্জ করছি, সেটা হচ্ছে টাইডাল ভলিউম, যেটা আমরা হচ্ছে কি যার মান হচ্ছে মাত্র 500 ml। এটা টাইডাল ভলিউমটা হচ্ছে 500 ml। এবার বলছে এইচ কি নির্দেশ করে, এইচ নির্দেশ করে টোটাল লাংস ক্যাপাসিটি, অর্থাৎ এইচের মধ্যে কি কি রয়েছে, এটা এইচ হচ্ছে কি টিএলসিকে নির্ধারণ করে, টি টোটাল লাংস ক্যাপাসিটি। যেখানে কি কি রয়েছে, সেখানে রয়েছে তোমার টাইডাল ভলিউম রয়েছে, তোমার ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম রয়েছে এবং ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি রয়েছে। তো টোটাল কত, টাইডাল ভলিউম হচ্ছে 500 ml প্লাস আইআরবি হচ্ছে 3000 ml এবং ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে 2500 ml, মোটামুটি 6000 ml গ্যাস হচ্ছে আমাদের টোটাল লাংসের ধারণ ক্ষমতা। বি নম্বর, লেখচিত্রে কোন অংশটি সেই পরিমাণ বায়ুকে নির্দেশ করে যা কখনোই ফুসফুস থেকে নির্গত হয় না, যেটাকে আমরা বলি কি রেসিডুয়াল ভলিউম, যেটাকে বলছি আমরা রেসিডুয়াল ভলিউম। মানে এটা হচ্ছে কি একটা একটা লাংসের একটা নির্দিষ্ট শেপ রয়েছে এবং সেই শেপটাকে মেনটেন করে রাখার জন্য, কারণ এই ভলিউম বায়ুটা যদি লাংস থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু আমাদের লাংসটা কোল্যাপস হয়ে যাবে, লাংসের মাসেলগুলো নষ্ট হয়ে যাবে। তাই ওটা পড়েই থাকে, রেসিডুয়াল, ওটা পড়ে থাকে, ওটা কখনোই বের হয় না। সেটা হচ্ছে কত, 1200 ml যে গ্যাস, যেটা তোমার রেসিডুয়াল ভলিউম বলে পরিচিত, রেসিডুয়াল ভলিউম বা আরভি বলা হয় এটাকে, 1200 ml। এরপর 7 নম্বর কোয়েশ্চেন বলছে, দেখো অক্সিজেন বিয়োজন কার্ভ, যেটা অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভের গুরুত্ব, কার্ভ কি বুঝলাম, অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ হচ্ছে এই দেখো হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন বাইন্ড করার ফলে HbO2 তৈরি, কারণ হিমোগ্লোবিন কটা, 4খানা অক্সিজেনকে বাইন্ড করে একটা হিমোগ্লোবিন, কারণ একটা হিমোগ্লোবিনে কটা ইউনিট রয়েছে, 2টো আলফা 2টো বিটা ইউনিট। তো 2টো আলফা যে গ্লোবুলার চেন 2টো অক্সিজেনকে বাইন্ড করে, বিটা গ্লোবুলার চেন 2টো অক্সিজেনকে বাইন্ড করে বলে অক্সি হিমোগ্লোবিন হিসেবে প্রবাহিত হয়। এবার এই যে হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন যে আসক্তি, মানে তোমার বডিতে হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন আগে যুক্ত হবে না কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে, এটা এই যে যুক্ত হওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাটাকে আমরা বলছি কি অক্সিজেন প্রবণতাকে উপর নির্ভর করে আমরা অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ তৈরি করেছি, যে কখন কোন ফ্যাক্টর থাকলে হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হিমোগ্লোবিন যৌগ তৈরি করবে, আর কোন ফ্যাক্টর থাকলে তোমার অক্সিজেনটা হিমোগ্লোবিন থেকে ছুটে যাবে এবং সেটা
ডিঅক্সিজেনেশন হবে। তাহলে দেখো এখানে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভে অক্সিজেন স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন অ্যান্ড অক্সিজেন পার্শিয়াল প্রেশার। তাহলে দেখো কখন লেফট শিফট মানে হচ্ছে যখন অক্সিজেনের সঙ্গে হিমোগ্লোবিনের আসক্তি বাড়ছে, অর্থাৎ Hb+O2 মিলে তোমার অক্সি হিমোগ্লোবিন যৌগ তৈরি করছে। আর এখানে কি হচ্ছে, HbO2 থেকে ভেঙে গিয়ে Hb+O2 তৈরি হচ্ছে, অর্থাৎ অক্সি হিমোগ্লোবিনটা ভেঙে গিয়ে হিমোগ্লোবিন অক্সিজেন আলাদা হয়ে যাচ্ছে। তো যখন অক্সিজেনের প্রতি আসক্তি কোন কোন কন্ডিশনে বাড়বে? প্রথম হচ্ছে যে যখন আমার শরীরে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা কম থাকবে। গুরুত্বটা আলোচনা করে দিচ্ছি একবারে। কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন কম থাকবে তখন কিন্তু সেটা অক্সিজেনের প্রতি আসক্তি বাড়বে। যখন প্রোটন কনসেন্ট্রেশনের পরিমাণ, অর্থাৎ অ্যাসিডিক কন্ডিশন যখন বলতে গিয়ে অ্যাসিডিক কন্ডিশন যখন কম থাকবে তখন তোমার বডিতে কী হবে, হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে। 2,3-ডাইফসফোগ্লিসারেট যখন কম থাকবে তখন আবার টেম্পারেচার যখন কম থাকবে সেক্ষেত্রেও কিন্তু তোমার কী হচ্ছে, হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে বাইন্ড করছে। এবার কখন সেটা ডিসোসিয়েশন হবে? যখন CO2 পরিমাণটা বেড়ে যাবে। যখন CO2 পরিমাণটা বেড়ে যাবে, প্রোটন কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে, মানে অ্যাসিডিক কনসেন্ট্রেশন বাড়বে, যখন 2,3-ডাইফসফোগ্লিসারেটের পরিমাণ বাড়বে এবং যখন টেম্পারেচার বাড়বে। তো এগুলো যখন ফ্যাক্টরগুলো বাড়বে তখন সেটা ডিসোসিয়েশন হয়ে যাবে, অক্সিজেন হিমোগ্লোবিন থেকে ছুটে যাবে, আবার কার্বনের সঙ্গে বাইন্ড করবে, কিন্তু এখানে অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হবে কখন, যখন এই ফ্যাক্টরগুলো কম পরিমাণে থাকবে। তো অক্সি হিমোগ্লোবিন লেখচিত্র হলো এমন একটি লেখচিত্র যার দ্বারা রক্তে অবস্থিত লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন ও তার সাথে অক্সিজেনের সম্পৃক্ততার মাত্রা বোঝা যায়। এটি অক্সিজেনের আংশিক চাপের সাপেক্ষে অক্সিজেনের স্যাচুরেশন পয়েন্টের এগেনস্টে করা হয়। এটা গুরুত্ব কি? এই বক্ররেখা হিমোগ্লোবিনের অক্সিজেনের বহন ক্ষমতা বুঝতে সাহায্য করে, যে হিমোগ্লোবিন ঠিকঠাক অক্সিজেনকে বহন করে নিয়ে যাচ্ছে না যায় না। এটি টিস্যুতে অক্সিজেন সরবরাহ দক্ষতা নির্দেশ করে। ওকে, বক্ররেখার পরিবর্তন বিভিন্ন শারীরবৃত্তীয় বা প্যাথোলজিক্যাল অবস্থা যেমন পিএইচ, তাপমাত্রা, CO2 ঘনত্ব ইত্যাদি প্রভাব বুঝতে সাহায্য করে। এবার চলে আসে রেসপিরেটরি রিদম নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা নগণ্য কেন? রেসপিরেটরি রিদম বলতে কি, আমাদের এই যে হার্ট এবং হার্টের মধ্যে দেখো এগুলো হচ্ছে তোমার বিভিন্ন ব্যারোরিসেপ্টর, কেমোরিসেপ্টর রয়েছে, যারা সরাসরি ব্রেনের মেডুলা অবলাঙ্গাটাকে জানাচ্ছে যে হার্টে অক্সিজেন কনসেন্ট্রেট বেশি আছে না কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বেশি আছে। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমাদের রেসপিরেটরি রিদম এই সমস্ত রিসেপ্টরগুলো বা গ্রাহকগুলো, সেন্সারি অর্গানগুলো আমাদের ব্রেনকে অক্সিজেন কনসেন্ট্রেশনটা জানায়। রক্তে অক্সিজেনের কনসেন্ট্রেশন কী কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনটা বেশি জানায়। রেসপিরেটরি রিদম নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা নগণ্য, কারণ শ্বসন হার মূলত রক্তে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বের পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণ। অর্থাৎ এই সমস্ত যে রিসেপ্টর, এই যে অ্যাওর্টিক বডিজ, ক্যারোটিড বডিজ থেকে যে সমস্ত এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি যেগুলো বেরিয়েছে, এখান থেকে তোমার রিসেপ্টরগুলো, গ্রাহকগুলো ব্রেনকে জানাচ্ছে যে রক্তের মধ্যে CO2 কনসেন্ট্রেশন কত আছে, অক্সিজেন কনসেন্ট্রেশন জানায় না। রক্তের CO2 মাত্রা বৃদ্ধি পেলে তা মস্তিষ্কের মেডুলা অবলাঙ্গাটাকে শ্বসন কেন্দ্রকে সরাসরি উদ্দীপ্ত করে। কারণ দেখো CO2 কি হয়, যখন আমাদের রক্তের জলের সঙ্গে বিক্রিয়া করে তখন সেখানে তৈরি হয় H2CO3, যেটা ভাঙার ফলে H+ এবং HCO3- ফরমেশন করে। এই H+ গিয়ে তখন হিমোগ্লোবিনের সঙ্গে যে অক্সিজেন যুক্ত ছিল সেটা ভেঙে দিয়ে অক্সি হিমোগ্লোবিন Hb+O2 যৌগ তৈরি করে। তো এই যে অ্যাসিড কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া বা প্রোটন কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া, এটাই আমাদের রক্তে অক্সিজেন মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই এই CO3-কে আমাদের ব্রেন মেডুলা অবলাঙ্গাটা কী করে, রেকগনাইজ করে। স্বাভাবিক অবস্থায় রক্তে অক্সিজেনের মাত্রা সাধারণত স্থিতিশীল থাকে, শ্বসন কেন্দ্রকে প্রভাবিত করে না। অক্সিজেনের মাত্রা অতিরিক্ত কমে গেলে তখন পেরিফেরাল কেমোরিসেপ্টরগুলো সক্রিয় হয়, এটি প্রাথমিক নিয়ন্ত্রণ সাহায্য করে। কারণ CO2 হচ্ছে আমাদের রেচন পদার্থ, রেচন পদার্থের পরিমাণ বেড়ে গেলে আমাদের বডির স্নায়ুতন্ত্রগুলো সক্রিয় হয়ে যায়। প্রদত্ত চিত্রটি দেখে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম কথা হচ্ছে জৈব রাসায়নিক পথটি শনাক্ত। আমরা জানি এটা ক্রেবস সাইকেল। এটি কোথায় সংঘটিত হয়? এটা মাইটোকন্ড্রিয়াল
ম্যাট্রিক্স। এবার বলছে C3 এবং C4 এর রাসায়নিক নামগুলো। তাহলে এখানে দেখো C4 রয়েছে, C3টা ভুল দিয়েছে, এখানে C3, কারণ এখানে C3 বলে কোনো কম্পোনেন্ট নেই, এখানে সবগুলো C4 এবং C4 জায়গায় লক্ষ্য রাখতে পারো। এখানে C4 কম্পোনেন্ট রয়েছে, অক্সাল অ্যাসিডেট রয়েছে, ম্যালেট রয়েছে, এটা C3 হবে না, এটা C5 হবে, C4 এবং C5। তারপর C4 কার রয়েছে, C4 হচ্ছে তোমার C4 4 কার্বনযুক্ত কম্পাউন্ড অক্সালো অ্যাসিটিক অ্যাসিড রয়েছে। তারপর তোমার চলে C4 রয়েছে তোমার সাকসিনিল কোএনজাইম এ, তারপর সাকসিনেট, তারপর রয়েছে ফিউমারেট, ম্যালেট, C4 কম্পোনেন্ট। আর C5 কম্পোনেন্টের মধ্যে রয়েছে কে একটা হচ্ছে আলফা কিটোগ্লুটারেট, হলো। এবার C6 কম্পোনেন্টের মধ্যে রয়েছে সাইট্রেট অ্যান্ড আইসোসাইট্রেট। এবার চিত্রে প্রদর্শিত কোনটি সাবস্ট্রেট লেভেল বিক্রিয়া উৎপাদিত ভালো সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনের মাধ্যমে কথা ধরে দেখো, এখানে এই যে সাকসিনিল কোয়ে থেকে যখন সাকসিনেট ফর্মেশন হচ্ছে, তো এই জায়গাটাতে কি হচ্ছে, আমাদের ডাইরেক্ট সরাসরি জিডিপি উৎপন্ন করছে। এটা হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফরাস। সাবস্ট্রেট মানে এখানে সাবস্ট্রেট হচ্ছে তোমার এই মানে প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট, এবং সে তাকে অক্সিডাইজ করার ফলে যে ফসফোরাইলেশন মানে এটিপি তৈরি করা বা জিটিপি তৈরি করা হয়, সেটাকে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন বলি। এটা সাকসিনেট কোয়ে থেকে সাকসিনেট তৈরি হওয়ার সময় তৈরি হচ্ছে। তারপর হচ্ছে রেস্টিং পোটেনশিয়াল বলতে কি বোঝো? তো আমরা জানি আমাদের স্নায়ু যখন কোনো উদ্দীপনা গ্রহণ করে না, তখন সেটা রেস্টিং অবস্থায় থাকে। নর্মাল রেস্টিং অবস্থায় কি হয়, পেশিগুলো স্থির অবস্থায় থাকে, পেশির বাইরের দিকে, পেশির যে কোষ পর্দায় প্লাজমা লেম্মা বলি বা এক্সোলেম্মা বলি, তার বাইরের দিকে পজিটিভ আয়ন থাকে, ভিতরের দিকে নেগেটিভ আয়ন থাকে। বাইরের দিকে সোডিয়াম আয়ন, ভিতরের দিকে পটাশিয়াম আয়নের পরিমাণটা বেশি থাকে, এবং ভিতরের দিকে নেগেটিভ চার্জযুক্ত প্রোটিন থাকে, ওভারঅল চার্জটা নেগেটিভ হয়। এটা রেস্টিং পোটেনশিয়াল। তো স্নায়ু বা পেশিকোষে যখন কোনো উদ্দীপনা থাকে না, তখন কোষ পর্দার ভিতরের দিকে ঋণাত্মক এবং বাইরের দিকে ধনাত্মক বিভব পার্থক্য বজায় থাকে। এই অবস্থাকে স্থির বিভব বা বিশ্রাম রেস্টিং পোটেনশিয়াল বলে। এবার উদ্দীপক উপস্থিতি কীভাবে পরিবর্তিত হয়? যখনই কোন একটা স্টিমুলাস আসলো, তখন বাইরের এখানে 3টে চ্যানেল থাকে, একটা সোডিয়াম চ্যানেল, একটা পটাশিয়াম চ্যানেল, এবং তোমার থাকে ক্যালসিয়াম, মানে Na+K+ATPase। যখনই কোনো একটা স্টিমুলাস আসবে, তখন সোডিয়াম চ্যানেলটা সক্রিয় হয়ে যায়, ওপেন হয়ে যায়, যার ফলে বাইরের সোডিয়াম আয়নগুলো ভিতরের দিকে প্রবেশ করতে শুরু করে। এটা যতক্ষণ পর্যন্ত 0 মিলিভোল্ট থেকে তোমার -17 মিলিভোল্ট থেকে যতক্ষণ পর্যন্ত সেটা +35 মিলিভোল্ট পর্যন্ত তোমার Na+ চ্যানেলটা খোলা থাকে, এবং সোডিয়াম আয়ন ভিতরে প্রবেশ করতে থাকে। এরপরে যখন সোডিয়াম আয়ন প্রচুর ভিতরে প্রবেশ করে, বাইরে পজিটিভ চার্জের পরিমাণ কমে যায় এবং ভিতরে নেগেটিভ চার্জের পরিমাণটা কমে যাবে, তখন কী করে পটাশিয়াম চ্যানেল ওপেন হয়, এবং সেটাকে আমরা কি বলছি, ডিপোলারাইজেশন। ওকে, পরবর্তীতে কী হচ্ছে, যখন পটাশিয়াম চ্যানেলটা খুলে যাচ্ছে, অর্থাৎ ধরে নাও এটা একটা নার্ভ, এই নার্ভের মধ্যে রয়েছে তোমার সোডিয়াম চ্যানেল রয়েছে, পটাশিয়াম চ্যানেল রয়েছে, এবং Na+K+ATPase রয়েছে। তো প্রথম কাজ যখন সোডিয়ামটা ভিতরের দিকে প্রবেশ করতে শুরু করলো, কতক্ষণ পর্যন্ত প্রবেশ করবে? ধরুন এটা একটা গ্রাফ যদি আঁকি, তো এই গ্রাফটা আসলে এরকম একটা ছবি হবে। তো এই জায়গাটা হচ্ছে কি তোমার -17 মিলিভোল্ট, এবং এই টপ পোর্শনটা হচ্ছে +35 মিলিভোল্ট। তো যখন সোডিয়াম চ্যানেলটা খুলে বাইরে থেকে সোডিয়াম ভিতরে প্রবেশ করবে, তখন
তার চার্জের মানটা, তখন সেটাকে আমরা ডিপোলারাইজেশন বলি। কতক্ষণ ঢুকবে? ততক্ষণ পর্যন্ত তার অ্যাকশন পোটেনশিয়ালের মানটা +35 মিলিভোল্ট না হবে। এরপর এরপরে পটাশিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যাবে এবং সোডিয়াম চ্যানেলতে সোডিয়াম ট্রান্সপোর্টটা কমে যাবে, তখন সেটাকে আমরা রিপোলারাইজেশন বলি। এরপর যে পটাশিয়াম প্রচুর বেরোনোর পরে কিন্তু এদের একটা ইলেকট্রিক ব্যালেন্স চলে আসলো, কিন্তু পটাশিয়াম তো নর্মালি ভিতরের দিকে থাকার কথা, সোডিয়াম বাইরের দিকে থাকার কথা, সেটাকে ব্যালেন্স করার জন্য পরে তখন Na+K+ATPH এটা অ্যাক্টিভেট হবে এবং বাইরের দিকে Na+কে নিয়ে চলে আসবে আর ভিতরের দিকে পটাশিয়ামকে ঢুকিয়ে দেবে। ক্লিয়ার? এবার হচ্ছে মাইক্রোপ্রোপাগেশনের জন্য তৈরি করার মাধ্যমে অনিচ্ছাকৃতভাবে সাইটোকাইনিন যোগ করা হয়নি। সম্ভব পর্যবেক্ষণটি সংক্ষেপে লেখা। তো আমরা জানি এটা মাইক্রোপ্রোপাগেশন করছি, যেখানে আমরা নিউট্রিয়েন্ট এগার মিডিয়াম কোনো সাইটোকাইনিন অক্সিন দেওয়া হয়নি, কিন্তু সাইটোকাইনিন দেওয়া হয়েছে। তো যখন অক্সিন দেওয়া হয়নি, সাইটোকাইনিন দেওয়া হয়েছে, তখন সেখানে কোনো গ্রোথ ফর্মেশন হয়নি। দেখা হলো অক্সিন এবং সাইটোকাইনিন দুটো দেওয়া হচ্ছে ক্যালাস ফর্মেশন, একই পরিমাণে দেওয়া হয়েছে, ক্যালাস ফর্মেশন দেওয়া হয়েছে। যখন হাই অক্সিন কনসেন্ট্রেশন দেওয়া হচ্ছে তখন সেখানে রুট ফর্মেশন হচ্ছে, যখন হাই সাইটোকাইনিন দেওয়া হচ্ছে তখন সেখানে শুট ফর্মেশন হচ্ছে, কাণ্ড তৈরি হচ্ছে। তাহলে যদি আমরা সাইটোকাইনিন যোগ না করি তাহলে আমাদের কী হবে? শুট ফর্মেশন হবে না, কাকের মুকুরের বৃদ্ধি পাবে না। সাইটোকাইনিন যোগ না করলে কাকের মুকুর বৃদ্ধি ব্যাহত হয়, অর্থাৎ কাণ্ডের বৃদ্ধিখানে ব্যাহত হবে, শুট সিস্টেম তৈরি হবে না, ক্যালাস থেকে নতুন চারাগাছ তৈরি হবে না, হলেও খুব কম সংখ্যায় হবে। ইথিলিনের কাজ কি? ইথিলিনকে আমরা কি বলি? গ্যাসিয়াস হরমোন। এর প্রধান কাজ হচ্ছে ফল পাকতে সাহায্য করা, এছাড়া উদ্ভিদের বার্ধক্য প্রক্রিয়াকে ত্বরান্বিত করা, পাতা ফুল ফলের ঝরে পড়াকে উৎসাহিত করা। সেকশন সি 11 নম্বর কোয়েশ্চেন বলছে, দেখো এখানে প্রদত্ত লেখচিত্রটি দেখে সংশ্লিষ্ট প্রশ্নগুলো উত্তর দাও। প্রদত্ত লেখচিত্রতে CO2 এর বিভিন্ন ঘনত্বে C3 এবং C4 উদ্ভিদের সারাংশ নির্দেশ করে, অর্থাৎ এখানে আমাদের কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বের কথা বলা হয়েছে এবং সেই কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব, এটা কার্বন ঘনত্ব এবং কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বে ফটোসিনথেসিস রেট অফ ফটোসিনথেসিস আমাকে বের করতে হবে। তাহলে এটা হচ্ছে C3 এবং C1। তো লেখচিত্র প্রদত্ত কেস 1 এবং কেস 2, তাহলে কেস 1টা হচ্ছে আমাদের C3 উদ্ভিদ এবং কেস 2টা হচ্ছে C4 উদ্ভিদ। হলো C4 উদ্ভিদ। কেস 1 এবং কেস 2 উভয় ক্ষেত্রে পৃথিবীতে প্রাপ্ত সবচেয়ে বেশি উৎসেচকগুলো কি? তো C3 ক্ষেত্রে আমরা দেখেছি রুবিস্কো বলে রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ এবং অক্সিজেনেজ। রুবিস্কো এই এনজাইমটা তোমার কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনে সাহায্য করে। কিন্তু C4 এর ক্ষেত্রে হচ্ছে কি প্রথমে পেপ কার্বক্সিলেজ, পেপ ফসফেট পাইরুভেট কার্বক্সিলেজ এবং তোমার রুবিস্কো, এই দুটো এনজাইম একসঙ্গে কাজ করে। তারপর হচ্ছে কেস 1 এবং কেস 2 এর মধ্যে কোনটি উৎপাদন ক্ষমতা বেশি এবং কেন? কারণ কেস 2 আর তো না C3 তুলনায় C4 প্ল্যান্টরা অনেক বেশি এফিসিয়েন্ট হয়, কারণ C3 প্ল্যান্টরা কী করে, এখানে C3 প্ল্যান্টের ক্ষেত্রে এই যে রুবিস্কো এনজাইম রয়েছে, রুবিস্কো এনজাইমের দুটো একক রয়েছে। দেখো রুবিস্কো মানে কি? রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ, মানে এর দুটো অপশন রয়েছে, একটা অক্সিজেনেজ ক্যাপাসিটি রয়েছে, আবার একটা রয়েছে তোমার কার্বক্সিলেজ। মানে এরা যদি বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে তবে সেখানে তোমার কেলভিন সাইকেল হবে, C3 সাইকেল হবে। কিন্তু যদি এরা বায়ুমণ্ডল থেকে অক্সিজেনকে অ্যাবজর্ব করে তাহলে সেখানে ফটো রেসপিরেশন হবে। এই ফটো রেসপিরেশনটা উদ্ভিদের পক্ষে ক্ষতিকর, ওকে, এই জন্য সেটা এভিল বলা হয় তাকে, রেসপিরেশন। এবার হচ্ছে ফটো রেসপিরেশন যখন হচ্ছে বলে উদ্ভিদের কি এনার্জি লস হচ্ছে এখানে, কিন্তু ক্লিন সাইকেল এনার্জি গেইন হবে। তো C3 প্ল্যান্টে এই ফটো রেসপিরেশন হয়, কিন্তু C4 প্ল্যান্টে ফটো রেসপিরেশনটা হবে না, তাই এখানে এনার্জি লস হওয়ার কোনো চান্স নেই। তাই কী হচ্ছে যে C4 প্ল্যান্টগুলো অনেক বেশি এফিসিয়েন্ট। কেস 2 উদ্ভিদের পাতা সারের স্থানে, এবার কেস 2 উদ্ভিদ মানে C4 প্ল্যান্ট, আর C4 প্ল্যান্ট মানে আমরা জানি কি সেখানে কি পাওয়া যায়? ক্রাঞ্চ অ্যানাটমি পাওয়া যাচ্ছে। তাহলে C4 পাওয়া যায়। এই সারের স্থান সংবহন কলাগুচ্ছের বড় আকারের বান্ডেল শীত থাকে, এগুলো হচ্ছে কি নর্মাল ভাস্কুলার বান্ডেল, এদের চারিদিকেও বান্ডেল শীত কোষ রয়েছে, এই ব্লু কালার এগুলো। কিন্তু যখন তুমি এতে যাবে
সিভার প্ল্যান্টে যাবে বান্ডেল শীতের মেসোফিল টিস্যুর পরিমাণটা অনেক বেশি হয়, বান্ডেল শীতগুলো অনেক অনেক বেশি বড় সাইজের হয়, সেখানে ফটোসিনথেসিসটা অনেক হাই রেটে হয়ে থাকে। মানে একটা মেসোফিল টিস্যু রয়েছে, তার সঙ্গে আবার ভাস্কুলার বান্ডেলের চারিদিকে একটা বান্ডেল শীত এবং সেখানে প্রচুর পরিমাণ মেসোফিল টিস্যু থাকে। এবং এটাকে বলা, এই যে বলছে এখানে যে সারিস্থানে সংবহন কলাগুচ্ছ ঘিরে বড় আকারের বান্ডেল শীত কোষ থাকে এবং তার চারপাশে মেসোফিল কোষগুলো চক্রাকারে বিন্যস্ত থাকে। এই যে মেসোফিল কোষগুলো, এটা আবরণী কোষ এবং আবরণী কোষের চারিদিকে তোমার বড় আকারের মেসোফিল কোষগুলো চক্রাকারে বিন্যস্ত থাকে। বান্ডেল শীত কোষে ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি থাকে এবং এদের প্রাচীর পুরু হয়। হলো, তাহলে ওই জন্য বলছি কেশফল উদ্ভিদের কি হয়, মানে শিফর উদ্ভিদ বলেছে, শিফর উদ্ভিদ হলে সালোকসংশ্লেষণের পরিমাণটা বেশি হবে। নিম্নলিখিত ডি, এখানে একটা কোশ্চেন হবে 5 নম্বরে। প্রদত্ত চিত্রটি দেখে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। এখানে শুধু হিউম্যান ফিজিওলজি থেকেই তোমার বড় কোশ্চেনটা হবে, হিউম্যান ফিজিওলজি থেকে, প্ল্যান্ট ফিজিওলজি থেকে কিন্তু বড় কোশ্চেন হবে না। আর একটা যদি মনে রাখো, এখানে যে 4 নম্বরের কোশ্চেন দেখলে এই 4 নম্বরের কোশ্চেনটা কিন্তু শুধুমাত্র প্ল্যান্ট ফিজিওলজি থেকে হবে। 4 নম্বরের কোশ্চেনটা শুধুমাত্র প্ল্যান্ট ফিজিওলজি থেকে হবে, কিন্তু অ্যানিমাল ফিজিওলজি থেকে হবে না। হলো, 4 নম্বরটা প্ল্যান্ট ফিজিওলজি থেকে, 5 নম্বরটা হিউম্যান ফিজিওলজি থেকে। চিত্রে দৃশ্যমান গোলযোগটি শনাক্ত করো। তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছ অনেক পাথর ক্যালকুলি রয়েছে, শুধু বৃক্ষের পেলভিক অঞ্চলে দানা পেন্ট দেখা যায়, যা বৃক্ষের পাথরকে নির্দেশ করে। পাথরের রাসায়নিক উপাদান কি? পাথর হচ্ছে আসলে অক্সালেটের ক্যালাস, সে ক্যালসিয়াম অক্সালেট হতে পারে, বা তোমার ক্যালসিয়াম অক্সালেট হতে পারে, ইউরিক অ্যাসিড হতে পারে, সিস্টিন হতে পারে, পাথর গঠিত হয়। বৃক্ষের কার্যকারিতা হরমোন ফিডব্যাক পদ্ধতি দ্বারা সঠিকভাবে নিয়ন্ত্রণ করে। তাহলে বৃক্ষের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে কারা? এর হচ্ছে অ্যান্টিডাইউরিয়েটিক হরমোন এবং অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত অ্যালডোস্টেরন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। বৃক্ষের কাজ রিঅ্যাবজর্পশন এবং আরও কাজ নিয়ন্ত্রণ হয় তোমার বৃক্ষের জাক্সট্রাগ্লোমেরুলার সেল থেকে ক্ষরণ হয় রেনিন। এই রেনিন এনজাইমটা তোমার কি করছে, তোমার লিভার থেকে অ্যানজিওটেনসিন 1 ক্ষরণ করছে, টেনসিন 1 ক্ষরণ করছে। এটা আবার তোমার অ্যানজিওটেনসিন কনভার্টিং কমপ্লেক্সের মাধ্যমে, এসিসির মাধ্যমে তোমার অ্যানজিওটেনসিন 2 ফর্মেশন করে লাংস থেকে, টেনসিন 2 ক্ষরণ করে। এরা কি করে? অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে অ্যালডোস্টেরন ক্ষরণ করা। তারপরে কি হচ্ছে, এরা আমাদের বিপি আর কি অ্যালডোস্টেরন তো আর কি এডিএইচ ক্ষরণ করে, এবং অ্যান্টিডাইউরেটিক হরমোন তো আর কি আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, এবং সোডিয়ামকে, মানে ব্লাড প্রেশার বলতে আমাদের ব্লাডের যে জল এবং সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন সেটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে এখানে কী কী থাকছে দেখো, এই হরমোনগুলো কীভাবে বৃক্ষের কাজ করে? প্রথম হচ্ছে এডিএইচ এবং অ্যালডোস্টেরনের কাজটা আমরা এখানে পড়ি। এটি হরমোন বৃক্ষের দূরবর্তী ডিস্টাল কনভার্টেড টিউবুলের সংগ্রহনালিকার জল পুনঃ। এডিএইচ এর কাজ হচ্ছে, এটাকে আমরা অ্যান্টি ডায়াবেটিক হরমোন বা ডায়াবেটিস ইনসিপিডাস বলা হয়। অর্থাৎ এডিএইচ হরমোন যদি ক্ষরণ না হয়, তো আমাদের মোটামুটি প্রতিদিন আমাদের 180 লিটার ব্লাড কিডনি ফিল্টার করে এবং সেখান থেকে 1.5 লিটার মতো ইউরিন তৈরি হয়। কিন্তু যদি এডিএইচ হরমোন না থাকে, তাহলে আমাদের 24 থেকে 30 লিটার ইউরিন ফর্মেশন হবে। ক্লিয়ার? যেটাকে আমরা ডায়াবেটিস ইনসিপিডাস বলি। তার এখান থেকে ক্লিয়ার হচ্ছে কি, যে এটা আমাদের মূত্রে জলের কনসেন্ট্রেশন, জলের পরিমাণটাকে নিয়ন্ত্রণ করে। অ্যালডোস্টেরন কী করছে দেখো, এই হরমোন বৃক্ষের নালিকায় সোডিয়াম আয়ন পুনঃশোষণে পটাশিয়াম আয়ন ও হাইড্রোজেন আয়ন ক্ষরণে সাহায্য করে। অর্থাৎ বেশি বেশি পটাশিয়াম হাইড্রোজেনকে বের করে দিবে এবং সোডিয়াম আয়নকে অ্যাবজর্ব করে আবার রিঅ্যাবজর্ব করে বডিকে দিয়ে দিবে, যার ফলে তোমার ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় থাকে। তাহলে এই হয়ে গেল আমাদের একটা মডেল সেট, যা তোমাদের খুবই উপকারে আসবে বলে আমার মনে হয়। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আরও সেটগুলো পরে আলোচনা করছি।